আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভটি দেখার জন্য। আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আমেজ চলছে এবং আগামী 21শে জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং সেই নির্বাচনে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড যেগুলো আছে সেই ওয়ার্ডে নতুন নতুন প্রার্থীদের সন্ধান পাওয়া যাচ্ছে এবং অনেক আশা এবং ভালোবাসা পাওয়ার আশা নিয়েই কিন্তু অংশগ্রহণ করছেন প্রার্থীরা। আমরা আপনাদেরকে সেই প্রার্থীদের কাছ থেকে কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করছি যে আসলে যারা নতুন কাউন্সিলর হিসাবে তারা বিভিন্ন জায়গা থেকে পুরুষ এবং মহিলা অংশগ্রহণ করছেন, আসলে তাদের স্বপ্ন কি, তারা কি চাচ্ছেন এবং ওয়ার্ডবাসী নিয়ে কি স্বপ্ন। তো বিশেষ করে আমরা এটাই বলতে চাই, নতুন ওয়ার্ড যেগুলো হয়েছে সেগুলোতে কিন্তু নতুনভাবে খেলা শুরু। সিলেট সিটি কর্পোরেশনের আগের যে পুরনো ওয়ার্ড ছিল সেগুলো বাসিন্দা যারা আছেন তারা খেলতে খেলতে অনেক পুরানা প্লেয়ার হয়ে গেছেন এবং মাঠে যারা রেফারির দায়িত্বে ছিলেন এবং প্লেয়ার ছিলেন সবাই কিন্তু এখন পাক্কা হয়ে গেছেন। এখন কিন্তু নতুন খেলা শুরু হয়েছে নতুন ওয়ার্ডগুলোতে এবং সেই ওয়ার্ডেই কিন্তু খেলা জমবে, নির্বাচনের আমেজটা জমবে। আর নতুন ওয়ার্ডে যারা আসছেন তাদেরকে আপনারা যাচাই বাছাই করে আপনারা নির্ধারিত করতে হবে কার দ্বারা আপনাদের উপকার হবে, কে আপনাদের উপকার করতে পারবে। ঠিক একইভাবে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের 37, 38 এবং 39 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট ডলি আক্তার, মুসাম্মদ ঢলি বেগম আমাদের সামনে আছেন। তো আমরা এর আগেও একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন ঈদের আগে। তা এখন আরেকটি সাক্ষাৎকার আমরা দিচ্ছি, যেই সাক্ষাৎকারটি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, অবশ্যই সে এখন দিতে পারুক, আর কমেন্টগুলো পরে দেখে সে উত্তরগুলো অবশ্যই দিবে। তো আমরা ডলির সাথে কথা বলবো, আমাদের কিছু প্রশ্ন আছে যেই প্রশ্নগুলো এই 3টি ওয়ার্ডের যারা দায়িত্বশীল আছেন, যারা ভোটার আছেন, আপনাদের অনেক কাজে লাগবে। কারণ আপনাদেরকে এরকম আমাদের সোশ্যাল মিডিয়া নিউজের মাধ্যমে এই প্রার্থীগুলোকে দেখতে পারবেন, দেখে কিন্তু তার কথাবার্তা থেকে আপনারা বুঝতে পারবেন কে কি করতে পারবে। বিশেষ করে এত বড় একটি ওয়ার্ড মহিলাদের জন্য অনেক কষ্টের হয়ে যায় নির্বাচনে অংশগ্রহণ করাটা, কারণ 3 ওয়ার্ডে অনেক বিশাল একটি এরিয়া, যেখানে 30-40 হাজার বুথ রয়েছে এবং বিশাল এরিয়া, সবার কাছে কাছে হয়তো তাদের যাওয়া সম্ভব হবে না। প্রত্যেকটি মা বোনের কাছে কিন্তু তারা পৌঁছাতে পারবেন না। হয়তো আপনার বাড়িতে যেতে পারেন কিন্তু আপনার ঘরে যেতে পারছেন না, হয়তো আপনার বাড়িতে যেতে পারছেন না কিন্তু পার্শ্ববর্তী বাড়িতে গিয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা অনেক সময় মহিলাদেরকে ছাড় দিয়ে দেন, কিন্তু কাকে ভোট দিবেন, কিভাবে দিবেন সেটা তো বোঝার দরকার। সেই জন্য সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা ব্যবহার করছি, আপনারা অবশ্যই সাথে থাকেন। তো ডলি, কেমন আছো তুমি? জি ধন্যবাদ, অনেক ভালো আছি। আচ্ছা, এই যে ঈদ গেল, ঈদ কেমন গেল? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার? ঈদ তো আমার তো আসলে আমরা তো ঈদের আমেজটা কাটিয়েছি মালদ্বীপে। আমরা তো মাত্র আসলাম গতকালকেই, ঈদের পর দিনই আমরা চলে গেছিলাম মালদ্বীপে। মালদ্বীপে সময়টা পার করেছি। আসলে এক একটা বিশেষ মুহূর্ত থাকে মানুষের, আর মুসলমানদের সবচাইতে উৎসবের ঈদ হচ্ছে এই ঈদের দিন, এবং সেই ঈদে আমরা পার করেছি মালদ্বীপে। এবং যেহেতু আপনি কাউন্সিলর প্রার্থী হিসাবে এবারে ঈদটা তো একটু ভিন্ন, জি জি আমি মনে করি। তা আসলে ঈদটা কেমন পার করেছো এবং তোমার ওয়ার্ড তাদের উদ্দেশ্যে ঈদ মোবারক দেওয়া হয়েছে না আজকে আমাদের মাধ্যমে দিবেন? জি দেওয়া হয়েছে, আবার আপনার মাধ্যমেই দেই। হ্যাঁ দেন। জি আসসালামু আলাইকুম। 37, 38, 39 নং ওয়ার্ড সহ দেশে বিদেশে যে যেখানে বসে আমাকে দেখছেন সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দর্শক, আমরা যখন ডলির ঈদের আগে একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, কিন্তু ঈদের জন্য ঈদ মুবারকের একটা ভিডিও নিয়েছিলাম, সেটা ঠিক ঈদের দিনই কিন্তু আমরা ছেড়ে দিয়েছি আপনাদের কাছে। আপনারা সেটা দেখেছেন, অনেক মানুষ সেখানে কমেন্টও করেছেন, তাকেও ঈদের শুভেচ্ছা দিয়েছেন। এখন আমরা চলে আসি মূল যে লাইনে, আমরা যে লাইন নিয়ে আজকে ভিডিওতে এসেছি সেই লাইনে চলে আসি। আসলে ডলি কেন কি কারণে অংশগ্রহণ করলেন, যে মেয়েটি অনেক কষ্ট করে লেখাপড়া করছেন এবং মোটামুটি অ্যাডভোকেট হয়ে যাবেন, আর হয়তো কয়েক মাস লাগবে। এত লেখাপড়া করার পর যেহেতু এখন অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন রয়েছে, এর মধ্যে কেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন, এই বিষয়টা কিন্তু অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকে যে মেয়েটা অ্যাডভোকেট হতে যাচ্ছে, হঠাৎ করে সে নির্বাচনে অংশগ্রহণ করার কারণটা কি। এরকম প্রশ্ন কিন্তু আমাদের আগের ভিডিও নিচে কিন্তু অনেকে কমেন্ট করেছেন। এই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য কিন্তু আজকে আসা, নয়তো আমরা আসতাম না। তো ডলি, আপনার কাছে অনেক প্রশ্ন রয়েছে যে আপনি
যেহেতু জীবনটাকে খুবই সুন্দর চমৎকার একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো, জি, আলহামদুলিল্লাহ। সংগ্রাম করছো, লেখাপড়া মাস্টার শেষ করে এলএলবি সম্ভবত শেষ, complete। সে কমপ্লিট। তাও কিছুদিন পরে হয়তো সিলেট কোর্টে নিজের পায়ে দাঁড়িয়ে উকিলাতি করতে পারবে, মানুষের সেবা ইনশাআল্লাহ। করতে পারবে। তো এইগুলো রেখে তুমি কাউন্সিলরে অংশগ্রহণ করছো কেন? মানে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে আমি মানুষের পাশে থাকতে চাই, অসহায় মানুষদেরকে সাহায্য করতে চাই, সহযোগিতা করতে চাই, কিন্তু সেই সুযোগটা মানে সেই অসিবত আমার নাই। তাই আমি চাচ্ছি যে এটা একটা সুযোগ, যদি আমি পাই তাহলে অসহায় মানুষদের জন্য কিছু করব। জীবন তো 2 দিনের, আজ মরে গেলে কাল 2 দিন। যদি কারো মুনাজাতে থেকে যেতে পারি সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ, সেটাই অনেক পাওয়া। আমি সেটার জন্যই আর কি মূলত মাঠে নামছি, বাকিটা আল্লাহ ভরসা। মানে মানুষের ভালোবাসা অর্জন করার জি, জন্য। ভালো ভালো চাওয়া। খুবই চমৎকার এটা আমিও আজকে শিখলাম। এই কথাটা অনেকের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে, ছোট ছোট কথাগুলো কিন্তু আমাদের কলিজায় আঘাত করে। একটি কথা আমি আসলে নতুনই শিখলাম, আজকে নতুনই শুনলাম ডলির কাছ থেকে, যে আমি যদি মরার পরে কারো মোনাজাতে থেকে যেতে পারি। কথাটা খুবই সুন্দর। আসলে শিক্ষিত মানুষের কথাগুলি কিন্তু চমৎকার চমৎকার কথা বেরিয়ে আসে। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে নতুন শুনলাম আমি, যে আমি মরার পরে যদি কারো মোনাজাতে আমি থেকে যেতে পারি, এটাই আমার জীবনের সার্থকতা। তো এই যে লেখাপড়া করে মানুষের কল্যাণে কাজ করতে চাও, আসলে ওয়ার্ডবাসী নিয়ে কি কি স্বপ্ন রয়েছে? ওয়ার্ডে তো অনেক বড় একটা দায়িত্ব রয়েছে, জি, যেমন জি। আসলে সরকার যেটা করেছেন, মহিলা তো আগে ছিল না, জি, গত জি। কয়েক বছর থেকে মহিলা মেম্বার দেওয়া হচ্ছে, কাউন্সিলর দেওয়া হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে। মহিলা দেওয়ার কারণ হচ্ছে এটা, যে অধিকার বঞ্চিত অনেক মা বোনেরা কিন্তু গ্রামগঞ্জে বসবাস করেন, তারা লজ্জায় অনেক কিছু ওয়ার্ডের কাউন্সিলর অথবা মেম্বারের কাছে গিয়ে বলতে পারেন না, না, না। চেয়ারম্যানের কাছে বলতে পারেন না। কিন্তু মহিলা থাকলে সেই মহিলাকে মন খুলে তার ভিতরের কথাগুলো, তার কষ্টের কথাগুলো, অনেক সময় দেখা গেছে স্বামীর সাথে দ্বন্দ্ব, একটা ভালো মেয়ে, শিক্ষিত মেয়ে বিয়ে হয়েছে, তার উপরে অত্যাচার করা হচ্ছে। কি ধরনের অত্যাচার হচ্ছে? অনেক সময় অনেক যৌতুকের জায়গায় জন্য হচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো সেগুলো অনেক কিছু আছে, আড়ালেও থেকে যায়, যা পুরুষের সাথে কথা বলতে পারবেন না। তো সেক্ষেত্রে হয়তোবা সরকার এই চিন্তা করেই কিন্তু মহিলা কাউন্সিলর জি, দেওয়া জি। হয়েছে বা মেম্বার দেওয়া হচ্ছে সংরক্ষিত আসন থেকে। তো এই ধরনের তো আপনার ওয়ার্ডে বিশাল একটি এরিয়া যেহেতু, জি, তো কি স্বপ্ন বা কিভাবে তাদেরকে সেবা করতে চাও? আমি আগেই বলছি যে যখন আমি নির্বাচনে দাঁড়াবো তখনই আমি মানে আমি আমার কাজগুলো কি, কর্তব্যগুলো কি, সে সম্পর্কে আমি আগে জেনেছি। জানার পর এখন আমি মাঠে যাচ্ছি, বাসায় বাসায় যাচ্ছি, প্রত্যেকটা ফ্যামিলিতে টাচ করার চেষ্টা করতেছি যতটুকু পারি। তো সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে যে অসহায় যে নারীগুলো আছে, যে ওনারা বয়স্ক ভাতাটা পাচ্ছে না, যে সঠিক যে মানুষ ওনারা বয়স্ক ভাতা পাচ্ছে না। অনেক আছে যে বিধবা, স্বামী নাই, সংসারে আয়ের কোনো মানুষ নাই, উনি একা, হয়তো বা ওনার একটা মেয়ে আছে অথবা ওনার একটা ছেলে আছে, সেও প্রতিবন্ধী, কিন্তু তারা সরকারের কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না বললেই চলে। এমনকি ঘরের টিন নাই, তারপরে বেড়া নাই, মাটির বেড়া আছে, মানে অনেক কষ্টে আছে আর কি। আমার দেখে অনেক কষ্ট লাগে, অনেক সময় আমি কান্নাও করি। তো আমি আসলে কি বলবো, আমি এসব মানুষের জন্যই কিছু করতে চাই। অনেক নারীরা আছে যে স্বামী পরিত্যক্ত, যে কোনো কারণে হয়তো বা সংসার হচ্ছে না, অনেক আছে যে অনেক কষ্ট করে স্বামী সংসারে আছে, তো ওনাদের জন্য অনেক কষ্ট হয়। তো আমি চাচ্ছি এই অসহায় মানুষদের জন্য কিছু করার, যে আমি সরকার তো দিচ্ছে আলহামদুলিল্লাহ, সরকারকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য অনেক কিছু করতেছে, নারীদের সুযোগ সুবিধা দেখছে, যে এমনকি পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অনেক বৃত্তিও দিচ্ছে। উনি দেশ বাইরে গিয়ে পড়ার একটা সুযোগ করে দিচ্ছেন। তো উনাকে সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। তো উনার কাছ থেকে যে অনুমোদনগুলো আসতেছে সেগুলো আমি সরাসরি মানে যারা ভুক্তভোগী তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আরও যারা আছে শিশু, অনেক দূর দূর স্কুল, যেমন টিলাগড়ের স্কুল নাই, ওনারা অনেক দূরে গিয়ে পড়তে হয়। তারপর আরেকটা স্কুল কিন্তু আমি দেখছি, ওই যে মহিয়ারচর তালুকদার পাড়াতে একটা স্কুল আছে, মহিয়ারচর তালুকদার পাড়া, কিন্তু 7 দিনও হেঁটেও শেষ হবে না, এত বড় এলাকা, সেখানে মাত্র একটা স্কুল তালুকদার পাড়াতে। তো ওইখানে স্কুলের কিছু সমস্যা আছে। তো আমি সেই স্কুলগুলো তো সরকারের অনুমোদন নিয়ে খুলতে হয়, তো সেটা নিয়ে দেখব। আর এর আগে আমি চেষ্টা করব যে এই স্কুলগুলোর যাতে এই শিক্ষাবৃত্তিটা বৃদ্ধি হয়, পাশাপাশি অনুমোদন এনে নতুন করে আরও স্কুলের শাখাগুলো বৃদ্ধি করা যায় কিনা। তারপর ওই যে অসহায় মানুষের যে সমস্যাগুলা, এগুলা তো আইনি সমাধান আছে, তো আমি চাচ্ছি যে তাদেরকে আইনিভাবেও
সহযোগিতা করার জন্য ফ্রিতে, যে আমার যতটুকু সামর্থ্য আছে, শক্তি আছে, সেই ভিত্তিতেই আমি সেটা করার। এখানে দুটি সুযোগ আছে। একটা হচ্ছে তুমি একজন কাউন্সিলর হলে তাদেরকে সহযোগিতা করতে পারবে আইনিভাবে। জি আরেকটি হচ্ছে একজন লয়ার মানে উকিল হিসেবে তুমি তাকে আইনিভাবে সহযোগিতা জি করতে জি পারবে। আর দুটো পেশাই কিন্তু একসাথে গাঁথা, জি জি একসাথে গাঁথা। সেক্ষেত্রে তোমার উকিলাতির পাশাপাশি তুমি জনসেবার জন্য এখানে জি জি এসেছো। তো এই যে তোমার ওয়ার্ডের যে ওয়ার্ডবাসী যারা আছেন তাদের তো স্বপ্ন অবশ্যই দেখে থাকে জি জি যে একটা অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে, এটা তোমার কাজ। এটা হচ্ছে যারা কাউন্সিলর পদপ্রার্থী আছেন, যারা মেয়র আছেন, কাউন্সিলর জানবেন, এবং যারা মহিলা কাউন্সিলর তারা জানবেন, এবং সেই অধিকারটা সিটি কর্পোরেশন থেকে নিয়ে আসবেন। জি জি এবং সিটি কর্পোরেশনের দায়িত্বে যিনি আছেন তিনি কিন্তু উপর থেকে নিয়ে আসবেন, সংসদ থেকে নিয়ে আসবেন, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবেন। তো এটা কতটুকু পারবে বলে মনে করো? মানে দর্শক তো আসলে তোমাকে দেখলে বুঝতে পারবে না না যে আমি যে আজকে এখানে যদি যেটা জানি না সেটা নিয়ে যদি আমি দাঁড়িয়ে থাকি, তাহলে আমি পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করলাম, আমি বিজয় করলাম, পরবর্তী কোনো কিছু করতে পারলাম না। তো এটা সেটা একটা নিয়ে আসলে কি কি চিন্তা? হ্যাঁ, এটা নিয়ে আমি 37, 38 ও 39 নং ওয়ার্ডের সর্বসাধারণকে জানাচ্ছি যে আমি বাসায় বাসায় গেলে একটা অভিযোগ পাচ্ছি যে আগামী গত নির্বাচনে যারা মেম্বার চেয়ারম্যান হয়েছেন, মহিলা মেম্বার যে মহিলারা আছেন, ওনার হ্যাঁ ইউনিয়ন থেকে ওনারা গেছেন ভোটের জন্য। তো ভোটের দিন দেখা যায় যে আমরা পা ধরে ফেলি, পা ধরে বুট নিয়ে আসি। পরবর্তীতে যে আমি আমার রেজাল্টটা কি হলো, আমি খারাপ করলাম, গিয়ে ওনাদের বলি নাই যে মা আমার নসিবে নাই যে আমি পাস করতে পারি নাই, আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছিলেন, চেষ্টা করছেন, প্লাস কি আমি পাস করছি, মা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সহযোগিতা করছেন, আপনাদের বুটে আমি জিতছি, যে আমি আপনাদের জন্য কিছু করতে চাই, আপনারা আমাকে সেই সুযোগটা করে দিবেন। কিন্তু এমন হতভাগ্য আমরা যে এইরকম মানে জিতার পর কাউকে আমরা দেখি না। তো ওনাদের একটা অভিযোগ যে আমরা কেন আপনাদেরকে বুট দিব, আপনাদেরকে বুট দিতে দেওয়ার সময় যখন বুটের সময় আসে তখন আপনারা এসে আমাদেরকে পায়ে ধরেন, হাতে মুখে ধরেন, কত রিকোয়েস্ট করেন, কিন্তু ভোট দেওয়ার পরে আপনাদের চেহারা আর দেখি না, সুযোগ সুবিধাগুলো পাওয়া তো দূরের কথা। তো এই থেকে বলবো যে ইনশাআল্লাহ আমি আমার আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, যদি আমি করি, আপনারা যদি আমাকে 5টা বছর সুযোগ দেন আর আল্লাহর যদি রহমত হয়, দয়া হয় আপনাদের সহযোগিতায়, ইনশাআল্লাহ এই 5টা বছর আমি আপনাদের সাথে থাকব। কথা দিচ্ছি আমি প্রত্যেকটা ওয়ার্ডে কম হলেও সপ্তাহে 1 দিন গিয়ে ঘুরে আসব। সেই সুযোগটা আপনারা আমাকে দিয়ে দেখতে পারেন, যদি আপনাদের সেই বিশ্বাস এবং আপনাদের মনে হয় যে আমি যোগ্য একজন পাত্রী, তাহলে আপনারা আমাকে সেই সুযোগটা দিয়ে দেখতে পারেন। আমি আসলে কাজ করতে চাই, আমি নিয়ত করছি কাজ করার, বাকিটা আল্লাহ ভরসা। একটা সুযোগ আছে, যদি ডলি বেগমকে তার কাউন্সিলরের অফিসে না পাওয়া যায় তাহলে সিলেট আদালত পাড়ায় পাওয়া যাবে, এটা একটা সুযোগ আছে। আর তাছাড়া সে যেহেতু মানুষের সেবা করবে, যদি কাউন্সিলর নাও হয় তারপরেও কিন্তু সে সেবা করতে পারবে একজন লয়ার হিসাবে, উকিল হিসাবে সিলেট কোর্ট থেকে সিলেট বিভাগের প্রত্যেকটি মানুষের জন্য কাজ করতে পারবে। যেহেতু উকিলাতি পেশাটা সে বেছে নিয়েছে মানুষের সেবা করার জন্য, দুঃখে সুখে যে মানুষগুলো থাকে, বেশিরভাগ কষ্টে যে মানুষগুলো থাকে, সেই কষ্টে থাকা মানুষগুলো কিন্তু কোর্টে দৌড়ায়, এবং সেই মানুষের সঙ্গী হওয়ার জন্য, সেই মানুষকে সহযোগিতা করার জন্য কিন্তু উকিলের প্রয়োজন। সেটা বাস্তবমুখী মামলা হোক আর অবাস্তবমুখী মামলা হোক, সব বিষয় সমাধানের জন্য কিন্তু উকিল প্রয়োজন। তো সেক্ষেত্রে যেহেতু উকিলের পাশাপাশি কাউন্সিলর হতে চান আপনারা, অবশ্যই তিনি হয়তো কথাটাই বলেছেন খুবই গভীরে। আমরা কিন্তু অনেক কথাগুলো আছি একদম নর্মালি চিন্তা করি বা এটা নিয়ে অনেক কিছু ভাবি না, কিন্তু আমি সবসময় সবার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি। আজকে একটা কথা আমি শিখলাম, এটা আমার মনে থাকবে, আমি এটা ব্যবহার করব অনেক সময়, যে আমি যেন কারো মোনাজাতে থেকে থাকতে পারি, কারো মোনাজাতে যদি থাকতে পারি, এটাই আমার কাছে বড় কিছু। এই ছোট্ট একটা কথা কিন্তু অনেক বড়, এটা গভীরতা কিন্তু দেখেন, চিন্তা করে এই পৃথিবীতে খুঁজে পাবেন না, অনেক উপরে চলে গেছে। এখন যেটা করেছে সে হয়তো বলতে পারতো যে ভোটার যারা আছেন আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ, আপনারা দেন, আমি আপনাদের সাথে ওয়াদা করলাম, আপনারা যদি আমাকে ভোট দিয়ে ফাঁস করেন, বিজয় নিয়ে আসে, তাহলে আমি যদি আপনাদের পাশে না যাই পরবর্তীতে দিও না। সে কিন্তু ধামাসাফা দিতে পারতো, এটা হচ্ছে ধামাসাফা বক্তব্য যেটা, কিন্তু সে ধামাসাফা না দিয়ে যিনি সৃষ্টি করেছেন আকাশ পাতাল সব কিছুর মালিক, যার ডাকে আমরা মরে যাব, যার হুকুমে আমরা পৃথিবীতে এসেছি, যার হুকুমে আমরা চলছি, যার হুকুমে আমরা নেতৃত্ব পাবো, যার হুকুমে আমরা ভালো থাকবো, এই আল্লাহ তাআলার কসম তিনি করেছেন। তিনি বলছেন যে আমি আমার আল্লাহকে সাক্ষী রাখি যে আমি, মানুষ আমাকে ভোট দিবে, বিজয় আনতে পারি যদি, তাহলে আমি মানুষের কাছে যাব, মানুষের খোঁজ খবর নিব, অন্য মানুষের মতো আমি করব না। এটা হচ্ছে একটা বিষয়।
আরেকটি বিষয় হচ্ছে, যদি আমি মানুষের কাছে নাও যাই, প্রতি সপ্তাহে কমপক্ষে প্রতি ওয়ার্ডে একটা বার আমি ঘুরতে যাব। তো সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন, সেটা কিন্তু খুবই সুন্দর চমৎকার ভাবে বলেছেন। এই কথাগুলো তারাই বলতে পারে যাদের ইমানি শক্তি ভালো আছে, আমি এটা বিশ্বাস করি। আপনারা অবশ্যই আপনাদের বিবেক বিবেচনায় নিয়ে আসবেন কোন প্রার্থী ভালো, কোন প্রার্থী খারাপ। আমরা এখান থেকে ডলিকে আজকে ভালো আমরা বলবো না, কিন্তু ডলি যে কথাগুলো বলছে তার কথাগুলোর যুক্তি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা একজন মানুষকে ভালো এবং খারাপ নির্ধারিত করব কিভাবে, এবং সে কতটুকু ভালো এবং তার কথা কতটুকু ভালো, সে কতটুকু তার কথাগুলো সত্য হতে পারে, সেগুলো কিন্তু আমরা কথার মধ্য দিয়ে কিন্তু বুঝতে পারি। যারা আল্লাহকে পছন্দ করেন, যারা আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করেন, যারা সবসময় সৎ পথে মানুষের কল্যাণে কাজ করতে পারেন, তাদের কথাবার্তায় সবসময় আল্লাহকে নিয়েই কিন্তু হবে। এটাই কিন্তু আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেন, যারা এভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মেনে কাজ করেন তারা বুঝতে পারবেন। তো সে যে কথাগুলো বলেছে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো। আপনারা অবশ্যই, আপনাদের তো আরো প্রার্থী আছেন, আপনারা প্রত্যেক প্রার্থীকে দেখে কথাবার্তা শুনে বিবেচনা করে আপনাদের ওয়ার্ডে এমন প্রার্থীকে নিয়ে আসবেন যে প্রার্থীর দ্বারা আপনাদের অধিকারটা আপনারা ফিরে পাবেন। এখানে কথা বলেছেন যে অনেক মানুষ আছে এখনো বিধবা ভাতা পাচ্ছে না, বয়স্ক ভাতা পাচ্ছে না, এবং বৃত্তিতে অনেকে সরকারের যে টাকাগুলো বাচ্চারা পায় সে থেকেও কিন্তু অনেক বাচ্চারা কিন্তু বঞ্চিত। এবং শিক্ষা খাতে অনেক জায়গায় দেখা গেছে সরকারি প্রাইমারি স্কুল আছে এবং এই স্কুলে শিক্ষার্থীদের জায়গা হচ্ছে না, সেটা আরো ব্যাপক প্রয়োজন। তো সেই চিন্তা ভাবনা কিন্তু তার ভিতরে আছে, এবং এটা সবাই কিন্তু চিন্তা ভাবনা করেন, কিন্তু চিন্তা ভাবনা করলে অনেকে দেখতে দেখতে কিন্তু বক্তব্য শিখে ফেলেন। এই যে আজকের যে বক্তব্য, অনেকে আমি যেটা শিখলাম যে আমি যেন কারো মোনাজাতে থেকে যেতে পারি, এটাই আমার কাছে বহুত বড় পাওয়া। হ্যাঁ, মরার পরে যদি কেউ বলে মানুষটা খুবই ভালো ছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও, এই এই যে এই ক্ষমতাটা তো অর্জন করতে হবে, তার হৃদয়ে তো স্থান করতে হবে। করতে হলে যে কাজগুলো করা, সেটা কিন্তু না করা পর্যন্ত আপনি পারবেন না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে আপনাদের ভোটগুলো দিবেন, আপনারা এখান থেকে বুঝবেন কোন কথাগুলো কে বলছে এবং কোন মানুষের দ্বারা আপনার উপকার হবে, কোন মানুষ আপনার অধিকারটা নিয়ে আসতে পারবে, আপনার কাছে আপনার অধিকার পৌঁছে দিতে পারবে, সে ধরনের মানুষগুলো আপনারা এখান থেকে যাচাই বাছাই করেন। আমাদের কিন্তু এখনো সব প্রার্থী, মহিলা প্রার্থীর কাছে যাওয়া হয়নি, বিশেষ করে 37 এবং 38-এর সকল মহিলার কাছে যাওয়া হয়নি। সম্ভবত ডলি সহ আমরা 3 জনের কাছে গিয়েছি, আরো কিন্তু আছেন 3-4 জন বোধ হয়। তো আসলে কে ভালো, ডলির চাইতে আরো ভালো কেউ আছেন কিনা আমি জানি না। ডলি যেহেতু অ্যাডভোকেট হয়ে গেছেন এবং হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে তার শিক্ষাটা অনেক আগে, এই পর্যন্ত যতটুকু জানলাম তার চাইতে বেশি আছেন কিনা তাও আমি জানতেছি না, হয়তো থাকতেও পারে। কেউ হয়তো ডলি এখনো উকিল হচ্ছেন, কেউ হয়তো উকিল হয়ে আছেন, অনেক এরকম তো হতে পারে। তা আসলে আমি বুঝতে পারতেছি না, আপনারা আপনাদের নির্ধারিত প্রার্থীকে চয়েস করেন, আপনারা বিবেক বিবেচনা কাটান এবং তার প্রতি আপনারা ভালোবাসা এবং আপনার আমানত বুদ্ধি আপনি তাকে দিয়ে আপনার প্রতিনিধি তৈরি করেন, যাতে বিপদে আপদে আপনার কাছে থাকে। তো ডলি, দর্শক যারা আছেন দেশ এবং বিদেশে, বিশেষ করে তোমার ওয়ার্ডে যারা আছেন, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য দিবে তুমি? যেহেতু নির্বাচনের আমেজে এখন আছে, আর এখন তো ঘুম নেই, খাই নেই, প্রতিদিন কিন্তু বের হতে প্রতিদিন হবে, সকাল 10টা থেকে রাত 10টা প্রতীক পর্যন্ত বরাদ্দ রয়েছে, অনেক কিছু রয়েছে। এখন তো নির্বাচন তো বিশাল একটি বিষয়। হ্যাঁ, এখন আমি সকাল 10টার সময় বের হই আর রাত 10টায় আসি। তো একটা ওয়ার্ডে যখন যাই তখন কিন্তু শুধু শুধু ভোট চাইতে যাই না, আমি পাশাপাশি দেখি যে ওনাদের সুযোগ সুবিধাগুলো কি। যেমন আমি রাস্তাগুলো দেখি যে রাস্তাগুলো ঠিক আছে কিনা, তারপর ড্রেনটা দেখি যে ওনারা যে ড্রেনের পানিগুলো যাচ্ছে কিনা। যেমন এখন হায়দারপুরে পানির প্রচুর সমস্যা, একটু একটু করে পানি আসে, তাও মাত্র 30 মিনিটের জন্য, অনেক কষ্ট হয়। তো ওনাদের একটা পানির সমস্যা, ওনাদের কিন্তু ড্রেন নাই, ছোট্ট একটা ড্রেন, মনে হয় 1 ফুটের মতো হবে না, 1.5 ফুটের মতো, 1.5 ফুট অত্যন্ত। তো এই ড্রেনের পানিটা মানে একটু পানি বৃষ্টি হলেই মনে রাস্তায় ড্রেনের পানিটা উঠে যায়। তো ওনাদের ড্রেনের সমস্যা আছে। তারপর এই টুকের গায়ে গেছি, ওনাদেরও ড্রেনের সমস্যা, অনেক রাস্তার সমস্যা। তো এগুলো আমি নোট করে রাখতেছি, যদি আমার তৌফিক হয়, আল্লাহর হুকুম হয়, তাহলে এগুলো আমাকে মানে খুঁজে খুঁজে বের করতে হবে না, এখন থেকেই আমি নোট করছি। আর পানির যে সমস্যা, এটা টিওর বাড়িতেও পানির সমস্যা আছে, হায়দরপুরেও পানির সমস্যা আছে, টুকের গাঁয়েতে পানির সমস্যা। তারপর কিছু বাসা আছে যে ওই যে নদীতে ভেঙে গেছে, ওনারা কিন্তু অন্য ওয়ার্ডের মানে অন্য জায়গায় চলে গেছে, 10টা 15টা করে বাসা, ওনাদের কিন্তু খোঁজখবর কেউ নিচ্ছে না। যে ওনারা যে সুযোগ সুবিধা যে ওয়ার্ডের আন্ডারে চলে আসছে, একটা সিটির আন্ডারে চলে আসতেছে,
যে ওনারা যে সিটির সুযোগ সুবিধাগুলো পাবে, ওনাদের কিন্তু কেউ এখন পর্যন্ত যায়নি বা ওনাদের কিন্তু খোঁজখবর নিচ্ছে না। আমি গিয়েছিলাম ওনাদের খোঁজখবর নেওয়ার জন্য, ওনারা অত্যন্ত খুশি হয়েছেন। আমি আবারও যাব। তো আমি আগে খুঁজে খুঁজে বের করতেছি যে কোথায় কি আছে না আছে টুকিটাকি। তো আপনাদের উদ্দেশ্যে এটা বলবো যে আমি অতি সাধারণ, মানে অতি সাধারণ একটা মানুষ। আমি আমার কোর্টে যাই, কোর্টের যে বাথরুমের পাশে যে মহিলাটা থাকে ওনাকেও আমি মা বলি, কারণ উনিও মানুষ। তারপর আমার ভিতরে কোনো অহংকার নাই, যারা আমার সাথে যারা আছেন চলছেন তারা বলতে পারবেন। তো আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আমি খুবই অসহায় একটা মানুষ। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে। আল্লাহর রহমতে সিলেটের মাটিতে শুয়ে থাকা 360 আউলিয়ার উসিল্লায়, আমার ময় মুরব্বী সবার উসিল্লায় তো আমি মাস্টার্স কমপ্লিট করছি, ল কমপ্লিট করছি অনেক কষ্ট করে। যেমন আমার স্কুলের বেতনটাও কিন্তু অনেক সময় মাফ করে দেওয়া হয়েছে। আমার স্কুলের টিচাররা আমাকে বই কিনে দিচ্ছেন, স্কুল ড্রেসও বানিয়ে দিচ্ছেন, এটা লজ্জার কিছু নয়। আগেদের স্যার ম্যাডামদের মনুষ্যত্বটা অনেক বেশি ছিল। যেমন আমার রাইফেলস পাবলিক স্কুলের টিচারের কথা বলে নয়, যে আরজান আলী স্যার, উনি আমার ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়াইছেন। ওনাকে প্রত্যেক মাসে কিন্তু আমি বেতন দেই নাই। কিন্তু এখনকার যে আমাদের পয়সা বাড়ছে কিন্তু মনুষ্যত্বটা কমে গেছে। এখনকার টিচারকে আমরা 6,000 টাকা বা 10,000 টাকা দিলেও উনি কিন্তু তারপরে উনার পেট ভরবে না। সেটা হচ্ছে কি, ওই সময়ের সাথে আমাদের টাকা বাড়তেছে কিন্তু মনুষ্যত্বটা কমে যাচ্ছে। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে মনুষ্যত্বটা থাকলেই আমরা কিন্তু মানুষের সাথে থাকতে পারবো, মানুষের কল্যাণ করতে পারবো। দেখেন আজকে কিন্তু 6,000 টাকা বেতন চলে যেত, তারপরে উনি অসহায় বাচ্চা কাচ্চার মানে স্টুডেন্টদেরকে বিনা বেতনে পড়াইছেন। উনি কিন্তু চলেন নাই, উনার কিন্তু খুব ভালোভাবে সংসার চলতেছে। কিন্তু এখন উনি 40,000 টাকা বেতন পাচ্ছেন, তারপরও উনার ঘরে টানা টুনা আছে, থেকেই যাচ্ছে। তো এখানে কি সবচেয়ে বড় কথা হচ্ছে উনার ভিতরে মানে আল্লাহর তরফ থেকে যে রহমত থাকে। এক ঘরে 10 জনে রুজি করেও খেতে পারে না, আবার এক ঘরে একজনে রুজি করেও কিন্তু 10 জন চালাতে পারে। তার ভিতরে আল্লাহর রহমত থাকে, দয়া থাকে। তো আপনারা দোয়া করবেন। আমি কিন্তু খুব আবারও বলতেছি, অসহায় ফ্যামিলি থেকে উঠে আসছি, খুব কষ্ট করে পড়ালেখা করছি। তো আমি চাচ্ছি মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে। তো আমার যে এই সামর্থ্যটুকু, এই সুযোগটুকু আমার নাই যে আমি অন্যের পাশে দাঁড়াবো, এই আর্থিক অবস্থাটুকু আমার নাই। যার কারণেই আমি নির্বাচনে নামছি। বাকিটা আল্লাহর উপরে পুরা ভরসা। অনেক ক্যান্ডিডেট আছে, ওনাদের কিন্তু 2 কোটি 3 কোটি টাকাও বাজেট নিয়েই দাঁড়াইছে, কিন্তু আল্লাহর রহমতে আমি আল্লাহর উপরে ভরসা করেই নামছি। আমার কোনো বাজেট নাই, আল্লাহ যদি দয়া হয়, রহমত হয়, মানুষের ভিতরে যদি রহমত ঢুকিয়ে দেন উনি, সেই দোয়াই করবেন। আর যদি মানুষের মায়া লাগে আর ওনারা যদি মনে করেন যে আমি যোগ্যতা সম্পন্ন মানুষ, আমি মানুষের জন্য কিছু করতে পারবো, তাহলে অবশ্যই ওনারা আমাকে মূল্যবান ভোট দিবেন। আপনারাও যদি মনে করেন যে 37, 38, 39 নং ওয়ার্ডের বিশেষ করে আমার ভোটাররা যদি আপনারা মনে করেন যে আমার সেই যোগ্যতা আছে, আমি আপনাদের পাশে দাঁড়াতে পারবো, আমাকে দিয়ে আপনাদের উপকার হবে, কল্যাণ হবে, তাহলে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা আমাকে আল্লাহর কাছে ভিক্ষা দিবেন। আমি আপনাদের জন্য কিছু করতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। এই 5টা বছর আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন। যদি মনে কর 5টা বছর আমি আপনাদের সাথে না থাকতে পারি, আপনাদের কল্যাণ করতে না পারি, তাহলে আপনারা আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি মাথা পেতে নেব। আর যদি মনে হয় যে আমি পেরেছি, আমি সার্থক, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আমি আপনাদের ঘরে যেতে হবে না, আপনারাই আমাকে খুঁজে বের করবেন। এই যে একটা আন্তরিকতা, একটা মনুষ্যত্ব, একটা মায়া সৃষ্টি হবে, সেটাই আলহামদুলিল্লাহ। এখনো অনেক, যেমন সিদ্দিকা মেম্বার নিয়ে কথা বলি, উনি চুকের বাজারের, উনি কিন্তু মারা গেছেন। উনার কথা আমি যেখানেই যাই উনারা বলেন, তখন কিন্তু আমার অনেক ভাল লাগে। মানে এখন আমার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই মানে একটা অন্যরকম ফিলিংস হয় যে মারা যাওয়ার পরেও একটা মানুষকে স্মরণ করা, যে না, মানুষটা ভালো ছিল, এবার যদি নির্বাচনে দাঁড়াইতো বিপুল ভোটে পাশ করতো, কারণ মানুষটা মানুষের জন্য কিছু করছে। ওই রকম একটা মানুষ হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে জুটে না। তো আমি ওই রকম মানুষ হতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করতেছি যে আমি যেন মানুষের মধ্যে থেকে যেতে পারি। আর আরেকটা বিষয় আছে যে সবাই মনে করতেছেন যে আমি আনমেরিড, আমি বিয়ে হয়ে যাবে কিনা, বা আমি এত ছোট একটা মানুষ কিভাবে কাজ করব। যেহেতু আমি মাস্টার্স কমপ্লিট করছি, ল কমপ্লিট করছি,
আপনাদেরকে বলি আমি যেহেতু মাস্টার্স কমপ্লিট করছি, ল কমপ্লিট করছি, কোর্টে আছি 7 বছর থেকে, তাহলে মোটামুটি আমার বয়স 30-35 বছর হয়ে গেছে। আর একটা মানুষের আয়ু কিন্তু বেশি গেলে এখন 50 থেকে 55 বছর, যেহেতু 35 বছর এখানেই চলে গেছে, বাঁচবো আর কয়দিন? তো দরকার নাই আর সংসার জীবনের, কি হবে আর সংসার করে? আপনাদের মাঝেই বেঁচে থাকতে চাই, আপনারা আমাকে সেই সুযোগটাই দেন। এটা আর মনে করবেন না যে বিয়ে হয়ে আমি চলে যাব, সে দায়িত্ব নিয়ে কি হবে, এরকম অনেকের মাঝে মানুষের যদি মনটা থাকে মানুষের প্রতি, তাহলে বিয়ে হয়ে গেলে আরো না, ভালো। অনেকে আছে যে বলতেছে যে তুমি একটা ছোট্ট মানুষ, ছোট মানুষ, তুমি এখন নির্বাচনে যদি আপনার এটা ইচ্ছা থাকে যে আমি সেটা সেবা করব, সেটা কিন্তু সবসময় হবে। এটাই আমার ইচ্ছা, আর যদি বাকিটা তো আল্লাহ ভরসা। এটা বিষয় না। যাই হোক, তাই এখন আমরা আরেকটি বিষয় জানতে চাই। লেখাপড়া তো অনেক করেছো, কলেজে গেছো, স্কুলে গেছো, ইউনিভার্সিটিতেও গিয়েছো, এখন আসলে রাজনীতির সাথে কোনো দলের সাথে জড়িত কিনা? না ভাই, আমি এইদিকেও নাই সেদিকেও নাই, আমি মধ্যেখানে আছি। কারণ আমি যদি 3 দিন পর আর ভাত না খাই, তাহলে আমাকে কেউ এসে জিজ্ঞেস করবেন আপনি ভাত খান কিনা। আমাকে কষ্ট করেই চাল কিনে আনতে হবে, নিজেই ভাত রান্না করতে হবে, নিজেই খেতে হবে। সেখানে এদিকে আর সেদিকে দৌড়িয়ে আমার লাভ নাই। আমি আমার পেট নীতিতেই আছি, আর আমি আমার মানুষ নিয়ে মানুষের সাথেই আছি, মানুষের জন্য কাজ করি। মানুষের জন্যই আছি। তো যাই হোক দর্শক, অনেক কথা শুনলাম, অনেক বুঝলাম এবং বোঝার চেষ্টা করলাম। বিশেষ করে আপনারা মা বোনেরা যারা আছেন ঘরের ভিতরে, যারা এখনো ডলি বেগমকে দেখেন নাই, আমরা তাদের জন্য এই ভিডিওটি করছি। তো যারা এখনো দেখা হয় নাই যেমন মা বোনদের সাথে, তাদের উদ্দেশ্যে কিছু বলো। কারণ তারা ঘরের ভিতরে হয়তো এডিও সেটে দেখছেন তোমাকে, কিন্তু সরাসরি হয়তো যেতেও পারবে না, হয়তো ইচ্ছা থাকলেও কিন্তু না, পারবে না। 45টা গ্রাম একদম আনাচে কানাচে যাওয়ার সুযোগ নাই। তারপরও আমি চেষ্টা করি যতটুকু পারি যাওয়ার। তারপরও অনেকের কাছে হয়তো আমি পৌঁছাই নাই। তো আপনাদের কাছে আমার সালাম, দোয়া করি আল্লাহ আপনাদেরকে যেখানেই রাখেন, যেভাবেই রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা তো বাচ্চা কাচ্চা মানুষ করেন, আপনারা জানেন যে একটা বাচ্চা কাচ্চা মানুষ করি কেন, একটা দিক লাগিয়ে দেওয়ার জন্য। সবাই দোয়া করে যে আমার বাচ্চা কাচ্চাটা পড়াশোনা করে মানুষ হোক, একটা দিক লাগুক। তো সেই রকম আমার বাবা মাও আমাকে কষ্ট করে পড়ালেখা করেছে একটা দিক লাগানোর জন্য। তো একটা সুযোগ, যদি মনে করেন যে আমার একটা দিক লাগানো দরকার, একটা সম্মান দরকার, তাহলে আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোটটা ভিক্ষা হিসাবে দেবেন। কারণ টাকা দিয়ে পয়সা দিয়ে কেনার মতো স্বার্থ বা সামর্থ্য আমার নাই। আমি তাই আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে দয়া করবেন, সাহায্য করবেন, আপনারাও আমাকে দয়া করবেন, সাহায্য করবেন। সেই সহযোগিতাটুকুই আপনারা আমাকে করবেন। কতটুকু বিশ্বাস আছে যে বিজয় নিয়ে আসা যাবে? মানে এই পর্যন্ত তো এখন অনেক জায়গায় যাওয়া নেই, তারপরে এখন অনেক সময় আছে। মানে কতটুকু বিশ্বাস আছে যে আসলে মানুষের তো আমরা অনেক সময় বলে থাকি যে মানুষের দিল হচ্ছে একটা কোরআন, দিল অনেক সময় অনেক কিছু বলে। তো কতটুকু বিশ্বাস অর্জন আছে বা দিল কি বলছে যে একটা কথা আমি বিশ্বাস করি যে আমার চাওয়াটা যদি থাকে নিখুঁত, তাহলে পাওয়াটা নিশ্চিত। কারণ যে কথাগুলো বলেছো যে আল্লাহ আছেন আমার সাথে, আপনারাও আমার সাথে থাকবেন, এই কথা মানে হচ্ছে এটা যে আল্লাহ যদি মনে করেন যে আমার দ্বারা মানুষের উপকার হবে, তাহলে আল্লাহ যেন আমাকে নির্বাচিত করেন, এই জায়গায় বসান। তো সেরকম কি চিন্তা ভাবনা আছে? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যেখানেই যাচ্ছি, যে মা বোনদের কাছে যাচ্ছি, বাবা তুল্য পিতৃতুল্য বাবাদের কাছে যাচ্ছি, ওনারা সবাই আমাকে দোয়া করতেছেন। ইনশাআল্লাহ আমার যদি কোনো ধরনের নির্বাচন কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাহলে আলহামদুলিল্লাহ 99% আমি মনে করি আমার 37, 38, 39 নং ওয়ার্ডের সকল জনসাধারণ অনেক সচেতন। ওনারা বুঝেন কাকে দিয়ে কি হবে। ওনারা যদি মনে করেন আমি যোগ্য, তাহলে অবশ্যই আমার জয় হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহর উপরে পুরা ভরসা আছে। আচ্ছা, আমরা শেষ করে নেবার আগে, যেহেতু তুমি সিলেটি, আমরা তো এখন আছি আকালিয়াতে। জি জি, আকালিয়া নোয়াপাড়াতে আছি, আকালিয়ার মেয়ে। জি, আমরা তো কথা বলেছি হয়তো কিছুটা শুদ্ধ। জি জি, আর তুমি তো ভালো শুদ্ধই কিন্তু বলেছো। একটু সিলেটি মাতলে কি তা হয়? একটু তোমার সিলেটি ভাই বোন যখন যারা আসেন, তারা একটু দল হইলেও সিলেটি মাতিয়া, যেহেতু তুমি লেখাপড়া করছো, শুদ্ধ ভাষায় মাত্র, তো তোরা সিলেটি ভাষা মাত্র দল হইলাম। থ্যাংক ইউ। ভাই বোন এখন যেন আসুন, জেলা আসুন করা গেছে। আমার মা বোনেরা সিলেটি ভাষা, আমার মা বোন হল, আমার মা বোন হল যে যেন আসেন, আমার লিগে দোয়া করবা, আমি যেন মানে সফল হই। এবং আপনারা যদি মনে করেন যে আমি যোগ্য এবং আমারে দিয়ে আপনার কল্যাণ হইব,
আমি জনগণের লিগে জনসাধারণের লিগে এমন অসহায় মানুষের লিগে কিছু করতাম পারমু, তাইলে অবশ্যই আপনারা আমার সাথে থাকবা এবং আপনারা আমার সহযোগিতা করবা সামনে আগাইয়া নেওয়ার। আপনারা আমার লিগে দোয়া করবা এবং আমি আবারও আপনার কাছে চাইলাম, আপনারা মূল্যবান ভোটটা আল্লাহর বাস্তে চাইলাম, কারণ আমি আবারও কইলাম আমার সামর্থ্য নাই পয়সা দিয়া কিনার, আমি আল্লাহর বাস্তে আপনার কাছে চাইমু আপনারা আমারে দয়া করতা, আল্লাহ আমার সাহায্য করতা। আর যদি নির্বাচিত হই তাহলে ইনশাআল্লাহ আমি আপনারা লিখি 5 বছর আছি মাত্র, দরকার হইলে প্রত্যেক সপ্তাহে এক একটা ওয়ার্ডের এক একটা গল্লি হইলে আমি চক্কর দিব। আপনার মধ্যে যে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে নির্বাচনে জিতার পরে আপনারা চেহারা দেখেন না, ই চিন্তা ই ভাবনা আমি ডলি বেগমে যে ওয়াদা করলাম দূর করিয়া দিব। আপনারা সবে আমার লিগে দোয়া করবা, যে যেন আছেন বালা থাকবা সুস্থ থাকবা, আমার লিগে দোয়া করবা। আসসালামু আলাইকুম। যদি যোগ্য মনে করেন তাইলে ভোট দিবা, আর নাইলে আপনারা মূল্যবান ভোট দিয়া পাস করবা। আমার পাস করবেন হয় সিলেটি ভাষা। যদি আমার যোগ্য মনে করেন তে আপনারা মূল্যবান ভোট দিয়ে আমার জয়যুক্ত করবা। না সিলেটি ভাষা ভোট দিয়ে আমারে পাস করবা, আমারে পাস করাইবা। আমি আপনারা লিগে আসি, আমি আপনারা লিগে 5 বছর থাকতাম, আমি আপনারা লিগে 5 বছর কাজ করতাম। আপনারা আমারে যেন ডাকবা, যে সময় ডাকবা ইনশাআল্লাহ আমি হাজির হয়ে যাইতাম। আপনারা আমার ও দোয়াটা করবা, আর একটা দোয়া করবা যেন আমার ভিতরে মনুষ্যত্ব থাকে, আমি যেন পয়সার দান্দাত ফরিয়া যেন আমার ভিতরে মনুষ্যত্বটা যেন কইব না দেই, যেন আমি লুব না পড়ি, আমি ওখান জেলা কইরাম ওলা যেন আমি থাকতাম পারি, ও দোয়াটা আপনারা আমার লিগে করবা। যাই হোক, আসলে খুবই সুন্দর একটা কথা দিয়ে ফিনিশিং নিলাম। আমরা তো দোয়ার উপরে বাচ্চা থাকি, দোয়ার উপরে আমরা বাংলা বাঁচতাম, ওই দোয়ার উপরে আমরা সুন্দর জীবন, পরিবর্তন জীবন সবকিছু দোয়ার উপরে হয়। অভিশাপে ধ্বংস হয় আর দোয়া মানুষের জীবন সুন্দর হয়। তো দলিয়ে দোয়া চাইছেন, আপনারা দোয়া করতা যাতে মানুষের মতো মানুষ থাকতাম পারে, শয়তানের দোকায় পড়িয়া যেন মানুষের প্রতি যে প্রেম আর ভালোবাসা আছে এবং মানুষের গেছে যে ওয়াদা আছে সেই ওয়াদা যেন রক্ষা করতাম পারি, ইমান যেন নষ্ট না হয়, ইমান যাতে নষ্ট না হয় শয়তানের দোকায় পড়িয়া। আল্লাহ তাআলা যেন তাইলে সেই তৌফিক দান করেন। আপনারা সবাইকে দোয়া চাইছেন, আমার লাগেও আপনারা তোমরা দোয়া করবা। আমরা যেন সবসময় মানুষের লাগে কাজ করতাম পারি। আপনারা জানেন যে আমরা সব মানুষ নিয়ে কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি। ইনশাআল্লাহ দেশ এবং বিদেশে যে যেখানে আসবেন আপনারা আমরা ভিডিও দেখুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সাতকটু সুনামগঞ্জ, আমরা এক যুগে এক তালে একসাথে কাজ করলাম। ইনশাআল্লাহ আমরা চ্যানেলগুলো আপনারা আগুয়ে নিবা মানুষের কল্যাণ লাগি, দেশ এবং জাতির কল্যাণ লাগি। আমরা সবসময় চেষ্টা করবো বালা কিছু দিবার লাগে, বালা কিছু দিতে না পারলে খারাপ কিছু দিতাম না। আপনার কাছে একটা সাবস্ক্রাইবার হয়তো ছোট হইতে পারে, একটা লাইক ছোট হইতে পারে, আপনার একটা সাবস্ক্রাইবার বা একটা লাইক দিলে আপনার কমতো নাই, আপনার কিছু আইতেও না যাইতেও নাই, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইবার এবং একটা লাইক আমরা লাগি বহুত কিছু। আমরা স্বপ্নটারে বাস্তবায়নের দিকে লইয়া যাইব, আমরা মানুষের কল্যাণে আরো ব্যাপক আকারে কাম করতাম পারবো। আপনারা দেখছেন আমরা মালদ্বীপ আসলাম, মালদ্বীপ থেকে আইয়েও কিন্তু একটা অসহায় পরিবারের ভিডিও করার লাগে, খুবই অসহায়। আমরা এয়ারপোর্ট থেকে বাড়িয়া, যেখান থেকে এয়ারপোর্ট থেকে টু এয়ারপোর্ট সিলেটে হওয়ার কথা, ফ্লাইট ক্যান্সেল করিয়া আমরা অসহায় পরিবারটার ভিডিও করার লাগি